1993 সালের 22শে নভেম্বর, এক নয় দুই নয় তিনটে খুন একসঙ্গে। সজল বারুই নামটা হঠাৎ ছড়িয়ে পড়ল। প্রতিটি বাড়িতে আলোচ্য নাম হয়ে উঠল সজল। কিভাবে, সেটা নিয়েই আজকের রোমহর্ষক পর্ব। কিন্তু শুধু তাই নয়, এরপরও বারবার সজল বারুইয়ের নাম কিভাবে উঠে এসেছে সেই দুর্ধর্ষ ঘটনাও বাদ যাবে না মোটেই। তখন মাঝরাত, সবে শীত পড়তে শুরু করেছে কলকাতায়। খাওয়া দাওয়া সেরে বিছানায় ঢুকে পড়েছিলেন কলকাতার দমদমের শুভম অ্যাপার্টমেন্টের ব্যানার্জি বাবু। ক্রিং ক্রিং, আধো ঘুমে আওয়াজ শুনে ফোন ধরেন। ওই ফ্ল্যাটেরই চারতলার দুজন ফোন করছিলেন। মুহূর্তে উঠে পায়ে চটি গুলিয়ে চারতলায় চললেন তিনি। নিশ্চয়ই কোনো বিপদ। চারতলায় একটি ফ্ল্যাটের বন্ধ দরজার ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসছিল, যেন কেউ বাঁচার জন্য আর্তচিৎকার করছে। দ্রুত থানায় ফোন করেন ব্যানার্জি বাবু। পুলিশ আসে। ওই ফ্ল্যাটের দরজা খুলতেই হৃৎপিণ্ড যেন থমকে যায়। কি দেখছেন তারা? যেন ঝড় বয়ে গেছে বাড়িতে। রক্তাক্ত মেঝে, বাড়ির নানা জায়গায় চেয়ারে বাঁধা তিনটে লাশ, আর মাঝখানে আরো একটি চেয়ারে বাঁধা 16 বছরের সজল বারুই। সাড়া পড়ে যায় এলাকায়। দিব্যি তো 4 জনের সংসার ছিল, তাহলে কি এমন হলো? কি ঘটলো এমন ঘটনা? কারো সঙ্গে শত্রুতা ছিল? টাকা পয়সার গোলমাল ছিল? নানা প্রশ্ন ফিসফাস চলতে থাকে প্রতিবেশী চেনা পরিচিতদের মধ্যে। পুলিশও প্রাথমিকভাবে কিছুই বুঝে উঠতে পারে না। 3 জনকে যদি মেরেই ফেললো, তাহলে একা ওই ছেলেটাকে বাঁচিয়ে রাখলো কেন? নাকি কপাল জোরে বেঁচে গিয়েছে? শুভম অ্যাপার্টমেন্টের 4 তলায় ওই ফ্ল্যাটটি ছিল সজলের বাবা সুবল বারুইয়ের। 2 ছেলে, স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। স্ত্রী নিয়তি বারুই তার প্রথম পক্ষের স্ত্রী। কাজল নিয়তি আর সুবলের ছেলে। সজল দ্বিতীয় পক্ষের সন্তান, তবে এই বাড়িতেই থাকতো সে। কাজলের সঙ্গে লেখাপড়া, খেলাধুলো, সৎ মায়ের সঙ্গে টিভি দেখা, এসব নিয়ে ভালোই ছিল সজল। অন্তত প্রতিবেশীরা তেমনই মনে করতেন। কোনোদিন তেমন ঝগড়াঝাটি, অশান্তির আঁচও পাননি তারা। কিন্তু 1993 সালের 23শে নভেম্বর সব হিসেব গুলিয়ে দেয়। সেদিন দরজা খুলতেই দেখা যায় চেয়ারে বসা অবস্থায় দড়ি দিয়ে আঁটো করে বাঁধা রয়েছেন নিয়তি বারুই। তার হাত পিছমোড়া করে বাঁধা, মাথা একপাশে হেলানো, দেহে প্রাণের চিহ্ন নেই। পোশাক আলুথালু কিনা বোঝার উপায় নেই, কারণ পুরোটা বিছানার চাদর দিয়ে মোড়া। পাশের ঘরে ঢুকে আরো জোর ধাক্কা লাগে। মেঝেতে পড়ে প্রাণহীন রক্তাক্ত জখম সুবল। তার পাও দড়ি দিয়ে বাঁধা। মাথার পেছন দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, খানিকটা রক্ত জমাট বেঁধে আছে। চোখ ঠিকরে বেরিয়ে আছে, মনে হচ্ছে মৃত্যুর আগে কাউকে দেখে যেন খুব অবাক হয়েছিলেন। তার সামনে একটা চেয়ারে একইভাবে বাঁধা কাজল, সেও নিথর। গোটা বাড়িতে একমাত্র জীবন্ত সজল। বসার ঘরে যেখানে নিয়তির লাশ রয়েছে, সেখানে টিভির পাশে চেয়ারে দড়ি দিয়ে বাঁধা রয়েছে সেও। পুলিশ, ফ্ল্যাটের লোক কেউই ঠাউর করতে পারছিল না ব্যাপারটা কি। কেউ কি ডাকাতি করতে এসেছিল? ঢুকলো কিভাবে ফ্ল্যাটে? 3 জনকে খুন একসঙ্গে আধমরা করতেও তো অনেকটাই সময় লেগেছে নিশ্চয়ই। কিন্তু আশপাশের ফ্ল্যাটে কেউ কিছু শুনতে পাননি। তাহলে পুরো পরিবারের মৃত্যুর সাক্ষী কি সজল? সদ্য কৈশোর পেরোনো ছেলেটাকে ভ্যানে উঠিয়ে নিয়ে যায় পুলিশ। থমথমে সারা পাড়া। ছেলেটার মুখটা করুণ হয়ে আছে, কিন্তু চোখে জল নেই। প্রতিবেশীরা ভাবেন একসঙ্গে পুরো পরিবার হারিয়ে ফেলার কষ্টে পাথর হয়ে গিয়েছে ছেলেটা। চোখের জল বোধহয় শুকিয়ে গিয়েছে। পুলিশ কর্মীরা জানান, সজলকে আপাতত জেরা করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তাছাড়া এই অবস্থায় তাকে তো একা বাড়িতে রাখাটাও নিরাপদ নয়। পুলিশের ভ্যান থানায় পৌঁছে। এই বয়সের একটা ছেলেকে নামতে দেখে থমকে যান অন্য পুলিশ কর্তারাও। তাকে বসিয়ে খাবার দেওয়া হয়। আসলে প্রশ্ন করার আগে কিছুটা ধাতস্থ করে দিচ্ছিল পুলিশ। কি হয়েছিল সেদিন? আমি আর মা টিভি দেখছিলাম, হঠাৎ করে কতগুলো লোক ঢুকে পড়লো ফ্ল্যাটে। এমনি ঢুকে পড়লো? তা দরজা লাগানো ছিল না? আর চেনা কেউ ছিল? আমি তো একটু উঠেছিলাম, মা খুলেছিল দরজা,
তারপরে তো ওরা মারধর শুরু করলো। এত মারলো, মেরেই ফেললো একেবারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাঁদিস না। তোর বাবা আর ভাই কোথায় ছিল তখন? বাবা তো বাড়িতে ছিল না। তাহলে বাবা ফিরতেই হামলা করলো? হ্যাঁ, বাবা আর কাজল বাড়ি ঢুকতেই চেপে ধরলো ওরা। আমাদের তো চেয়ারে আটকে রেখেছিল। বাবা আর কাজলকে অন্য ঘরে নিয়ে গেল। তারপর মেরেই ফেললো। আমি জানি না আর কিছু, আমি কিচ্ছু দেখিনি, জ্ঞান ছিল না আমার। ইস, ছেলেটা চোখের সামনে বোধহয় খুনটা করেছে। সজল সবকিছু খুলে বললেও তদন্তকারীদের কয়েকজনের প্রশ্ন থামছিল না। দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে এত কিছু ঘটিয়ে ফেললো যখন, তখন সজলকে বাঁচিয়ে রাখলো কেন? নাকি ও জ্ঞান হারিয়েছিল বলে বুঝতে পারেনি? তবে একটা খটকা ছিল, বাড়িতে এত কিছু হয়ে গেল অথচ সজলের দেহে কোনো কাটা চিহ্ন, আঘাতের চিহ্ন নেই কেন? অপরাধের সাক্ষী হিসেবে তাকে বাঁচিয়েই বা রাখা হলো কেন? এখানেই পুলিশের চোখে হামলার শিকার থেকে সন্দেহভাজন হয়ে ওঠে সজল। কিন্তু যদি এইসব খুনের পেছনে সজলের হাত থাকে, তাহলে তাকে এভাবে বেঁধে রাখলো কে? তাহলে কি আরো কারোর মদত ছিল? কিন্তু কার? আবার তাকে জেরা করা হয়, খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করা হয় ঘটনার কথা। ছোটখাটো অসঙ্গতি ধরা পড়ে, আরো চেপে ধরে পুলিশ। শেষে পুলিশের জেরায় সবটা স্বীকার করে নেয় সজল। জানায় সেই খুন করেছে তিনজনকে। 22শে নভেম্বর রাতে সদ্য কৈশোর পেরোনো ছেলেটা ঠান্ডা মাথায় পুরো পরিবারকে খুন করেছে বুঝতে পেরে হাড় হিম হয়ে যায় তদন্তকারীদের। আরো ভয়ঙ্কর লাগে তাদের যখন জানা যায় যে এই কাজে সজলকে সাহায্য করেছে তারই 5 বন্ধু, সকলেই সদ্য 16 বছর পার করেছে। কিন্তু কিভাবে খুন করলো সজল, তারও পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেয় সজল। ওই দিন রাত গড়াতেই রাবারের গ্লাভস, ধারালো কাঁটা, অস্ত্র, নারকেলের দড়ি, কালো কাপড় এবং আরো নানা সরঞ্জাম নিয়ে সজলদের ফ্ল্যাটে আসে ওই 5 বন্ধু। ছেলেদের বন্ধুদের নিশ্চিন্তে বাড়িতে ঢোকায় নিয়তি, কিন্তু ওরাই যে তার নিয়তি বুঝতে পারেননি তিনি। সবটাই পরপর ছকে রাখা ছিল। প্রথমে নিয়তি, তারপরে কাজলকে বেঁধে খুন করা হয়। সুবল ফিরলে তারও একই পরিণতি হয়। পুলিশ অবাক হয় এটা ভেবে, নিশ্চয় মাসখানেক ধরে পরিকল্পনা করে পুরো কাণ্ডটি ঘটিয়েছিল তারা। তারপরেও এত ঠান্ডা ব্যবহার, কোনো গ্লানি, অপরাধবোধের চিহ্ন পর্যন্ত নেই। সজলের সঙ্গে জেরা করা হলো তাদেরও। বিন্দুমাত্র না ঘাবড়ে ঠান্ডা মাথায় একের পর এক প্রশ্নের উত্তর দিতে থাকলো ওরা। আচ্ছা, ঘটনার দিন তোমরা কতক্ষণ ছিল ওই বাড়িতে? তা ঘন্টা দিনেক হবে। আর ওই দড়ি, ধারালো ছুরি, তারপর অস্ত্রের মতো জিনিসপত্র, এসব জোগাড় করলে কবে আর কিভাবে? ওসব আগে থেকেই করা ছিল, একদিনের ব্যাপার না। সব কিনে বাড়ি থেকে নিয়ে ব্যাগ গুছিয়েছি আমরা। তিনজনকে মেরে ফেললে? হ্যাঁ, হাত কাঁপলো না? ভয় করলো না একটুও? ভয় করবে কেন? আমাদের রক্ত ফুটছিল। সজলকে কম অত্যাচার করেছে ওরা, সেসব জানি না নাকি? আরে কিন্তু একেবারে মেরে ফেললে, তারপর সেখানেই বন্ধুকে রেখে এলে? ও তো এটাই করতে বলেছিল, যাতে মনে হয় ওকেও মারার চেষ্টা হয়েছে। ওর কথাতেই আমরা ছুরি থেকে সর্ষের তেল দিয়ে রক্ত মুছে বাকি সব পুড়িয়ে দিয়েছিলাম। এত নৃশংস হতে পারে একটা 16 বছরের ছেলে? এত আক্রোশ কেন? খুনের পরে তেল দিয়ে ছুরি মুছে রাখছে কয়েকটা 16 বছরের ছেলে, তো ভেবেও গায়ে কাঁটা দিয়ে ওঠে তাবড় তাবড় পুলিশের। আরো জেরা পর্ব চলে। যত ওই রাতের ঘটনা সামনে আসে ততই হতবাক হতে থাকেন পুলিশ কর্মীরা। প্রায় 3 ঘন্টা ধরে সেদিন অপারেশন চালিয়েছিল সজলেরা। ধস্তাধস্তি, চেয়ারে বাঁধা, খুনের পরে বাড়িঘর থেকে সে সবের চিহ্ন মুছে ফেলতে আপ্রাণ পরিশ্রম করেছিল ওই 5 জন। সজল নির্দেশ দিচ্ছিল একের পর এক, কোথায় চেয়ার থাকবে, কিভাবে তাকে বাঁধা হবে, দড়ি কাপড় সব গুটিয়ে নিয়ে যাওয়ার কথা মনে করিয়ে দিচ্ছিল বারবার। কাজ মিটতেই মেঝে চেয়ারে বসে পড়ল 5 জন। শীতের রাতে কপালে ঘাম ফুটে উঠেছিল সবার। একজন বলে উঠল, খিদে পেয়েছে।
সজলের নির্দেশে ফ্রিজ খুলে মিষ্টি বার করে আনলো অন্যজন। পরিকল্পনা সফল করতে পারার আনন্দে চলল মিষ্টি মুখ। শুধু মিষ্টি খাওয়া নয়, তার দামও রেখে গিয়েছিল ওরা। ঘটনার দিন টেবিলে সাজানো খুচরো পয়সা দেখে ঘাবড়ে গিয়েছিলেন পুলিশ কর্মীরা। হঠাৎ পয়সা কেন? পরে সজলের জেরায় সেই ধাঁধারও উত্তর মেলে। সেই সময় দ্য ওয়ার্ল্ড দিস উইক বলে একটি অনুষ্ঠান হতো টিভিতে। সেখানে দেখা একটা ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে পরিকল্পনা সাজিয়েছিল সজল। সেখানেও খুনি খুন করে দেহের পাশে টেবিলে বসে রামেন খেয়েছিল আর তার দাম রেখে গিয়েছিল। টিভিতে দেখা সেই অনুষ্ঠান মনে দাগ কেটেছিল সজলের, তাই তার বন্ধুরাও টেবিলে রেখে গিয়েছিল মিষ্টির দাম। বাড়ির সমস্ত আলমারি ড্রয়ার থেকে নগদ টাকা গয়নাগাটি বার করে নিয়েছিল ওরা, যাতে মনে হয় পুরোটাই ডাকাতি করতে এসে খুন। সজলকেও সেই মতো যাওয়ার আগে চেয়ারে বেঁধে রেখে যায় তারা। কিন্তু অপরাধী যতই নিখুঁত পরিকল্পনা করুক না কেন, ফাঁক একটা থেকেই যায়। সেই ফাঁক দিয়েই ধরা পড়তে হয় তাকে। খুন করেছে কে জানা গেল, খুনের বিবরণও পাওয়া গেল, কিন্তু খুনের মোটিভ সেটাও তো দরকার। এই ক্ষেত্রে খুনের কারণটা কি? অত্যাচারের প্রতিশোধ নাকি আরো কিছু? অত্যাচার যদি সজলের উপর হয়েও থাকে, বাকি পাঁচজন এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডে অংশ নিল কেন? সুবলের প্রথম স্ত্রী নিয়তি, প্রথম সন্তান কাজল, কিন্তু নিয়তির সঙ্গে বিবাহ বিচ্ছেদ না করেই মিনতি নামে আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়ান সুবল। জন্ম হয় সজলের। কয়েক বছর পর থেকেই দাম্পত্য অশান্তি চরমে পৌঁছয়। মারধর, খেতে না দেওয়ার ঘটনা চলতে থাকে সজলের চোখের সামনে। তার বয়স তখন 8। বাবা মায়ের নিত্য অশান্তি, বিচ্ছেদ প্রভাব ফেলে তার মনে। চুপচাপ ঘরের কোণে বসে থাকতো সে। একসময় সজলকে রেখে মিনতিকে বার করে দেয় সুবল। মা হারা হয় সজল। সুবল ফেরে প্রথম স্ত্রী নিয়তির কাছে, সঙ্গে নিয়ে যান সজলকেও। এবার সৎ মা সৎ ভাইয়ের সঙ্গে থাকা। শুরু হয় মারধর, নির্যাতন। আর কোনোদিন নিজের মাকে দেখতে পায়নি সজল। কোনো কথা শুনতে দেরি হলেই গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা, নিত্যদিন সিগারেটের ছ্যাঁকা, কারণে অকারণে খেতে না দেওয়া, বেল্ট দিয়ে মারের মতো নানা ঘটনা বন্ধুদের বলতো সজল। সেই সহানুভূতি থেকেই হয়তো আক্রোশ জন্মায় ওদের মনেও। বেহিসেবি বেপরোয়া 16 বছরের 5 জন ভালো মন্দ ঠিক ভুলের পরোয়া না করেই বন্ধুর পাশে দাঁড়ায়। পুলিশ মনে করে বাবার সম্পত্তি হাতিয়ে পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চেয়েছিল সজল। কারণ ওই বয়সে সম্পত্তির লোভ কতখানি সম্ভব তা নিয়ে সন্দেহ থাকে। আবার বন্ধুদের সঙ্গে সিনেমা দেখা, হোটেলে খাওয়া দাওয়াও করত সজল। ফলে বোঝা যায় সুবল তাকে হাত খরচের টাকা দিতেন। কিন্তু টাকা, জিনিসপত্র দেওয়া হলেও ওই পরিবারে একা হয়ে গিয়েছিল সজল। একাকিত্বের যন্ত্রণা, মাকে হারানোর রাগ, নিজেকে পরিবারের মধ্যে খাপ খাওয়াতে না পারা, সবকিছুই প্রভাব ফেলে ওর মনে। সেখান থেকেই বোধহয় আসে এই নৃশংসতা। পুলিশ সজল ও তার 5 বন্ধুকে গ্রেপ্তার করে। বারাসাত কোর্টে তোলা হয় তাদের। শুনানি শুরু হয়। প্রথমে মৃত্যুদণ্ড, পরে নাবালক হওয়ায় যাবজ্জীবন কারাবাস দেওয়া হয় সজল ও তার 5 বন্ধুকে। আদালত জানায় এই মামলা রেয়ারেস্ট অব দ্য রেয়ার। কিন্তু এতদিনেও কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা ছিল না সজল ও তার বন্ধুদের। ভরা আদালতে বিচারক সাজা শোনাচ্ছেন। কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে 6 বন্ধু। সাজা শোনানো শেষ হতেই হাততালি দিয়ে হাসতে হাসতে গান গাইতে শুরু করে দিল ওরা, যেন ছুটি কাটাতে পাঠাচ্ছে কেউ। এমন নৃশংস অপরাধের পরেও অপরাধীদের এত আনন্দ কখনো দেখেনি আদালত চত্বর। কলকাতা তো বটেই, সারা দেশ থমকে গিয়েছিল সজলের কাহিনী শুনে। 16 বছরের একটা ছেলের কৈশোর, শৈশব হয়তো আর 5টা বাঙালি ঘরের মতো স্বাভাবিক ছিল না। কিন্তু অনেককেই তো এমন নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়। সবাই কি সজল হয়ে ওঠে?
সজল আর তার বন্ধুরা যেন অন্য ধাতুতে গড়া। জেলে যাওয়ার পরে তাদের ফুর্তি বেড়ে ওঠে আরো কয়েক গুণ, যেন কোথাও ঘুরতে এসেছে তারা। টিভি দেখা, হিন্দি গানে অনর্গল নাচ, আড্ডা, গল্প, হাসিতে জীবন কাটছিল তাদের। এটা যে সংশোধনাগার, অপরাধের প্রায়শ্চিত্ত করার জায়গা, এমন কোনো ভাবনা কখনোই মনে হয়নি তাদের দেখে। দেখতে দেখতে কয়েক বছর পেরিয়ে যায়। সজলের কিডনির অসুখ ধরা পড়ে। চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। হাসপাতালে থাকতে থাকতেই সে পরিকল্পনা করতে থাকে পালানোর। 2001 সালের 15ই সেপ্টেম্বর হাসপাতাল ভরা পুলিশের চোখে ধুলো দিয়ে বেরিয়েও যায় সে। এই সংশোধনাগার থেকেই শুরু হয় সজলের জীবনের দ্বিতীয় অধ্যায়। নিজের পরিবারকে মেরে ফেলার পরে সাজা কাটিয়ে হয়তো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারত সে। অপরাধ জগৎ থেকে দূরে যেতে পারত, কিন্তু সংশোধনাগারে আরো অপরাধে জড়িয়ে পড়ে সে। বুদ্ধি, চাতুর্য, সাহস যা ছিল সব দিয়ে পরিকল্পনা করে পালানোর। জেলে থেকে কিভাবে প্রেমিকা জুটিয়ে ফেলেছিল সজল কে জানে। সেই প্রেমিকা তার সঙ্গে দেখা করতে আসতো, তাকে দিয়ে মদের বোতল আনতো সজল। সেই বোতল দিয়ে বশ করে ফেলেছিল কয়েকজন কারারক্ষীকেও। ছেলেটা কিডনির অসুখ নিয়ে হাসপাতালের বিছানায়, সারাদিন এক রূপ, রাত হলেই বেরিয়ে পড়তো অন্য চেহারা। লুকোনো মদের বোতল বার করে হিন্দি গান চালিয়ে পার্টি চলতো। সবাই জানলেও কেউ কিছুই বলতো না। পালানোর দিনও এই মদের বোতল দিয়েই রক্ষীদের বাগে এনে ফেলেছিল সজল। সেদিন প্রেমিকাকে দিয়ে বোতলের সঙ্গে কয়েক পাতা ঘুমের ওষুধও আনিয়েছিল। কারারক্ষীদের চোখের আড়ালে মদের সঙ্গে মিশিয়ে দিয়েছিল সেই ঘুমের ওষুধ। সেদিন দুপুরেই ঠিক হয়ে গিয়েছিল রাতে আসর বসবে। সন্ধ্যা থেকে রাত গড়াতেই সজলের ওয়ার্ডে বিছানার পাশে জড়ো হয়ে যান কয়েকজন কারারক্ষী। বোতলে তুফান ওঠে। মদের সঙ্গে ঘুমের ওষুধের নেশায় একেবারে নাস্তানাবুদ হয়ে পড়েন কারারক্ষীরা। সজলও মদ খেতে খেতেই ঘুমিয়ে পড়ার ভান করে। আধ ঘন্টা সব চুপচাপ। সজল চোখ খুললেও রক্ষীরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। যেমন ভেবেছিল তেমনি কাজ। জেল থেকে পালায় সজল। দেশের এক প্রান্ত থেকে একেবারে অন্য প্রান্তে, গঙ্গার তীর থেকে একেবারে আরব সাগরের পাড়ে বাণিজ্য নগরীতে পাড়ি দেয় সে। কিছুদিনের মধ্যে সেখানেও জুটে যায় এক প্রেমিকা। তবে কাহিনী শুধু প্রেমেই থেমে থাকে না, এবার একেবারে বিয়ে। বিয়ের পরে সজল ঠিক করে আবার কলকাতায় ফিরবে সে। সেই মতো স্ত্রীকে পাঠিয়ে দেয় আসানসোলে। এত বড় অপরাধ যেখানে ঘটে গিয়েছে সেখানে ফিরতে সাধারণত কেউ চাইবে না, বা ফিরতে হলেও চেষ্টা করবে এমন ভাবে জীবন যাপনের যেখানে কোনো ঝামেলায় জড়াতে না হয়। খুব সাধারণ মধ্যবিত্ত জীবন। কিন্তু সজল অন্য ধাতুতে গড়া। কলকাতায় ফিরেই তার পরিচয় হয় হাত কাটা বিশুর সঙ্গে। বিশুর দলেই ভিড়ে যায় সজল। পুলিশের চোখে ধুলো দিতে নাম বদলানো শুরু হয়। প্রথমে ইলিয়াস, তারপরে শেখ রাজু। চুরি, লুটপাট, পকেটমারিতে সিদ্ধহস্ত হয়ে ওঠে সজল। কিন্তু শেষ রক্ষা হয় না। পুলিশের নজরে পড়তেই হয় তাকে। 2003 সালের ফেব্রুয়ারিতে সজল আবার ধরা পড়ে পুলিশের হাতে। তবে সজলের পরিচয় তখন শেখ রাজু। পুলিশ ভাবতেও পারেনি এই সেই 16 বছরের ছেলে যে এক রাতে বাবা মা ভাইকে বেঁধে কুপিয়ে মেরে ফেলেছিল। হাসপাতাল থেকে পালিয়ে ফেরার হয়েছে 2 বছর আগে। এবার আর আলিপুর সেন্ট্রাল জেল নয়, অন্য এক কারাগারে ঠাঁই হলো তার। সজল ভেবেছিল শেখ রাজুর নাম তো আগে কখনো পুলিশের খাতায় ওঠেনি, ফলে চুরির দায়ে আর কতদিন জেল হবে, সহজেই হয়তো ছাড়া পেয়ে যাবে সে। কিন্তু অপরাধ জগতে সজল তো ততদিনে কতখানি কুখ্যাত তা সে নিজেও আন্দাজ করতে পারেনি। খুনের মামলায় জেলে থাকার সময় সজল ও তার বন্ধুরা যেভাবে দিন কাটাতো তা তাদের অপরাধীদের মধ্যে আলোচনার পাত্র করে তোলে। সাজা কাটতে জেলে এসে এত ফুর্তিতে থাকা যেতে পারে, গান, টিভি, খাওয়া দাওয়া নিয়ে ছুটির মেজাজে থাকা যে পারে তা কেউই ভাবতে পারেনি।
সেটাই করে দিয়েছিল সজলরা। ফলে সেই সময় তার সঙ্গে যারা ছিল তাদের স্মৃতিতে সজল এখনো টাটকা। সময় পেরিয়েছে, সজলের বয়স বেড়েছে, চুলের কাট, চেহারায় কিছু বদল এসছে, কিন্তু এতটাও বদল হয়নি যে কেউ চিনতে পারবে না। এখানেও তাকে চিনে ফেলেছিল এক কয়েদি, পারভেজ। সজল বারবার পারভেজকে থামানোর, বোঝানোর চেষ্টা করে, জেল থেকে ছাড়া পেলেই টাকা দিয়ে দেওয়ার আশ্বাস দেয়, কিন্তু পারভেজ মানেনি। সোজা জেল কর্তৃপক্ষকে সজলের পরিচয় জানিয়ে দেয়। যিনি জেলার ছিলেন তিনিও স্মৃতি হাতড়ে চিনে ফেলেন সজলকে। হাসপাতাল থেকে পালিয়ে গিয়ে যে মুক্তির স্বাদ পেয়েছিল সজল, তাতে আবার ধুলোর আস্তরণ জমে। 3টি খুনের যে মামলায় যাবজ্জীবন কারাবাস হয়েছিল সজলের, সেই মামলায় সে আবারও জেলে যায়, হারিয়ে যায় শেখ রাজু। এবার সজলের ঠাঁই হয় প্রেসিডেন্সি জেলে। আপনারা হয়তো ভাবছেন এবার বোধহয় শুধরে যাবে সজল, হয়তো হাল ছেড়ে দেবে বা নিজেকে সঁপে দেবে ভাগ্যের হাতে, কিন্তু এসব কোনোটাই হওয়ার নয়। অপরাধের মধ্যে ক্রমাগত ঢুকে যাওয়ার ঝোঁক সজলের হাড়ে মজ্জায় মিশে গিয়েছে ততদিনে। প্রেসিডেন্সি জেলে গিয়ে আরো বড় বড় অপরাধীদের সঙ্গে যোগাযোগ তৈরি করতে লাগলো সে। আফতাব আনসারির মতো সন্ত্রাসবাদীর সঙ্গেও যোগ তৈরি হলো তার। 2002 সালে কলকাতার আমেরিকান সেন্টারে হামলার মূল চক্রী ছিল এই আফতাব। দেবাশিস চক্রবর্তী নামে আরো এক দুষ্কৃতীর সঙ্গে সজলের পরিচয় হয়। নিজের প্রেমিকা আর তার মাকে খুনে অভিযুক্ত ছিল দেবাশিস। কিছুদিনের মধ্যে এই অশুভ আঁতাতের খোঁজ গেল জেল কর্তৃপক্ষের কাছে। এই দল এখনই না ভাঙলে আরো কোনো বিপদ কলকাতার জন্য অপেক্ষা করছিল কিনা কে জানে। সজলকে সরিয়ে দেওয়া হলো আলিপুর সেন্ট্রাল জেলে। এ রাজ্যের একাধিক জেলে ততদিনে থাকা হয়ে গিয়েছে সজলের। দমদম ক্যান্টনমেন্ট, মেদিনীপুর, আলিপুর থেকে প্রেসিডেন্সি, সর্বত্র অবাধে ছড়িয়ে ঘুরিয়ে এসেছে। ফলে আবারও তার পক্ষে পালানোর পরিকল্পনা করা খুব একটা কঠিন ছিল না। কিন্তু এবার সজল অন্য ফাঁদ পাতল, আইনের আশ্রয় নিল সে। জুভেনাইল জাস্টিস বোর্ডের আইন অনুযায়ী 16 বছর পর্যন্ত নাবালক বলে ধরা হতো। সেই কারণে সজলের সাজাও মৃত্যুদণ্ড না হয়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়। এতদিন সেই সাজাই ভুগছিল সে, কিন্তু এর মধ্যেই নতুন আইন পাশ হয়। অপ্রাপ্ত বয়স্ক হিসেবে গণ্য করা হয় 18 বছর পর্যন্ত সময়কে, এবং যে কোনো মামলায় 3 বছর পর্যন্ত প্রাপ্তবয়স্কদের সঙ্গে জেলে রাখা যেতে পারত তাদের। নতুন আইনের পুরো সুবিধে পেল সজল, কারণ আইন সকলের জন্য সমান। ফলে যে কোনো আইন যখন নতুন ভাবে আসে তার সুবিধা দেওয়া হয় সমস্ত পুরনো অপরাধীদেরও। সজল হাইকোর্টে আবেদন করল। আদালতকে সে জানালো নাবালক হওয়া সত্ত্বেও 3 বছরের অনেক বেশি সময় জেলে কাটিয়ে ফেলেছে সে, ফলে এবার রেহাই পাওয়া তার প্রাপ্য। হাইকোর্ট তার আবেদনের মান্যতা দেয়। শর্ত সাপেক্ষে জামিনে ছাড়া হয় সজলকে। 2010 আগস্টে আলিপুর জেল থেকে বেরিয়ে আসে সজল। জেলের বড় দরজার বাইরে সাংবাদিক, পুলিশ, সাধারণ মানুষের ভিড়। সবার চোখ খুঁজছে সেই 16 বছরের ছেলেটাকে, যে এক রাতে বন্ধুদের নিয়ে বাবা, মা, ভাই সবাইকে খুন করেছিল। লাশের ঘরে বসেই মিষ্টি মুখ করে তার দাম রেখে গিয়েছিল টেবিলে। তারপরে পুরো ঘটনাটা ঢাকা দিতে নিজেকে বেঁধে ফেলেছিল চেয়ারে। কিন্তু এই সজল 16 বছরের ছেলেটা তো আর নেই। মাঝে পেরিয়েছে অনেকগুলো বছর। সজল এখন বয়স 30-এর একটা লোক। মাথা নিচু করে পুলিশের ভ্যানে ওঠা নয়, জানলা নামিয়ে সোজাসুজি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে, জানায় আর অপরাধ নয়, রং তুলি নিয়ে কাটবে জীবন। জেলে থাকাকালীনই ছবি আঁকা শিখতে শুরু করেছিল সে, ওটাই তার পরশ পাথর। কিছুদিনের মধ্যে বিড়লা আর্ট একাডেমিতে সজলের আঁকা ছবির প্রদর্শনী হয়। বেশ কিছু ছবি প্রশংসিত হয়। 8-10 হাজার টাকা দামে বিক্রিও হয় কিছু ছবি। শিল্প সমালোচকদের মতে লাল, কালো, হলুদ আর কমলা রঙের ব্যবহার বেশি দেখা যাচ্ছিল সজলের ছবিতে।
অনেকটা গথিক পেন্টিং এর মতো। সমালোচকদের নজরে আসায় লাভ হয়, ছবি এঁকে বিক্রি করে জীবনটা রঙিন হতে থাকে সজলের। কিন্তু অভ্যেস, যে অপরাধীকে কৈশোর থেকে নিজের মধ্যে লালন করেছে সে, বড় করেছে সে, তাকে কি এত সহজে ছেড়ে যায়? ছবি আঁকতে আঁকতে হাত নিষ্পিস করে ওঠে, মাথার মধ্যে হাতুড়ি পিটতে থাকে, দিনগুলো বড্ড ফিকে হয়ে যাচ্ছে। আবারও গ্রেপ্তার হয় সজল। যোধপুর পার্কের একটি গেস্ট হাউস থেকে নগদ প্রায় 1.5 লক্ষ টাকা, 8টা মোবাইল, আরো নানা দামি জিনিস চুরির দায় সজলের সঙ্গে আরো 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত, বিচার, সাজা সেই পুরনো নিয়ম। সাজা কাটিয়ে 2017 সালে আবার ছাড়া পায় সজল। আমি সব্যসাচী চক্রবর্তী কথা বলছিলাম 93-এর সজল বারুইয়ের ট্রিপল মার্ডার কেস নিয়ে। সজল বারুই, এই গল্পটা বললেই আমার মনে পড়ে মিস্টার রিপলির কথা। প্যাট্রিসিয়া হাইস্মিথের উপন্যাস থেকে উঠে আসা ট্যালেন্টেড মিস্টার রিপলি, যিনি বারবার উঠে এসেছেন সিনেমায়, সিরিজে। রিপলি শিল্পী মনস্ক, ছবির সমজদার, ইটালিয়ান চিত্রশিল্পী ক্যারাভ্যাগিওর গুণমুগ্ধ। তবু সে অপরাধ করে, করতেই থাকে, কখনো কারণে, বেশিরভাগটাই বিনা কারণে। বহুবার সুযোগ আসে স্বাভাবিক সাধারণ জীবনে ফিরে আসার, কিন্তু রিপলি বারবার বেছে নেয় অপরাধের পথ। 8 বছর বয়সে মাকে শেষ দেখা, অনর্গল সৎ মা সৎ ভাইয়ের অত্যাচার কি একটা কিশোরকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে নিজের বাবাকে সে নিঃসংকোচে খুন করতে পারে? 3 জন লাশের সঙ্গে এক ফ্ল্যাটে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারে? সজল যদিও বা নিজে এই কাজ করতে বাধ্য হয়েছিল মনে করে থাকি, সেদিনের তার 5 সঙ্গী দেবাশিস দে ওরফে বাবু, শুভ্রশীল রায় ওরফে রাজা, রণজিৎ রায় ওরফে অনিল, অলোক সাহা ওরফে তাতো এবং সমর সাহা, এরা কি শুধুই বন্ধুর প্রতি সহানুভূতিশীল হয়ে নিজেদের ভবিষ্যৎ বাজি রাখলো, নাকি এটা বয়ঃসন্ধির কোনো অ্যাডভেঞ্চারের সামিল? ঘন্টার পর ঘন্টা ভিডিও ক্যাসেট ভাড়া করে ক্রাইম শো দেখে অনুপ্রাণিত হয়ে জীবনটাকেও বিদেশি টিভি শো ভেবে ফেলল। বাস্তবের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে এক অন্য দুনিয়ায় বসবাস করা, বিদেশি শো এর অনুকরণে খুনের পরিকল্পনা, খাবার খেয়ে দাম রেখে যাওয়া। কিন্তু সেই কথাই বলে, যেমন বলে কোর্টের রায় শুনে ওদের উচ্ছ্বাস। জীবনের সবচেয়ে স্পর্শকাতর সময় এই বয়ঃসন্ধি। এই সময় শারীরিক, মানসিক, সামাজিক পরিবর্তনের কারণে কিশোর কিশোরীদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়তে পারে, অর্থাৎ ডেলিনকুয়েন্সি, যা মূলত মানসিক চাপ, ভুল সঙ্গ, পারিবারিক সমস্যা, মাদকাসক্তি, প্রযুক্তির অপব্যবহার যেমন সাইবার ক্রাইম এবং সঠিক পরিচর্যার অভাব থেকে জন্মায়। এই সময়ে সঠিক নির্দেশনা ও সহায়তা না পেলে আচরণগত সমস্যা ও অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার একটা ঝুঁকি বাড়ে, যা প্রতিরোধে পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা চাই না আরো কোনো কিশোর বয়ঃসন্ধিতে তার জীবন, ভবিষ্যৎ সব ভুলে সর্বনাশের খেলায় মেতে উঠুক। তাই এই দায় আপনার, এই দায় আমার। আজ এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো পর্বে।